নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। তো এর আগে একটা আমি ভিডিওতে বলেছিলাম যে ডায়াবেটিস নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আজ শুরু করছি আমি সিরিজটা ডায়াবেটিস সম্পর্কে। যাবতীয় যা প্রশ্ন সেটাকে আমি মোটামুটি বলার একটা চেষ্টা করব। তো ডায়াবেটিসের আমরা চলতি কথায় কি বলে থাকি, বলি আমরা সুগার হয়েছে কোনো পেশেন্টের। তো ডায়াবেটিসটা আসলে কি? ডায়াবেটিস হচ্ছে একটা একটা রোগ, কিন্তু এটা না। রোগটা হচ্ছে অনেকগুলো মেটাবলিক ডিসঅর্ডার মিলিয়ে কিন্তু একটা রোগ তৈরি হচ্ছে, কিছু সিমটমস প্রডিউস করছে, যাদের একটা কমন সিমটমস থাকছে কি না, হাইপারগ্লাইসেমিয়া, মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, মানে ব্লাড সুগারটা বেড়ে যাবে, নর্মাল রেঞ্জের থেকে বেড়ে যাবে। এটাই হচ্ছে ডায়াবেটিস। এবার তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের ডায়াবেটিস হয়েছে? তো কিছু কিছু সিমটমস আমরা বুঝতে পারি। কারণ হচ্ছে কি, এখন গোটা পৃথিবীতে প্রায় 60 কোটি মানুষ আছে যিনি ডায়াবেটিসে ভুগছেন, এবং আগামী যা এস্টিমেট করা হচ্ছে, যা এস্টিমেট করছে, সেটা হচ্ছে আগামী 20-25 বছরের মধ্যে সেটা বেড়ে কিন্তু ন্যূনতম আর কি যেটা হতে পারে সেটা হচ্ছে 90 কোটি। এর বাড়বে, এটা কিন্তু কমবে না। আচ্ছা, তাহলে তার কী কী সাইন অ্যান্ড সিমটমস থাকে? প্রথমে প্রথমে হচ্ছে ধরুন কারোর মাথা ঘোরা হতে পারে, জ্বর আসতে পারে, গা হাত পায়ে ব্যথা হতে পারে, শরীর শুকিয়ে যাওয়া, ইনফেকশন হওয়া। আচ্ছা, তার সাথে ধরুন চামড়ার চুলকানি বেরোনো, এরকম হাজারো একটা সিমটমস নিয়ে আমাদের কাছে রুগীরা আসে। এবার তাহলে রুগী যে এসেছে, আমরা ডায়াবেটিস কী করে ধরবো যে তার সুগার হয়েছে? তো এর জন্য একটা রক্ত পরীক্ষা করতে হবে। এখন সাধারণ মানুষ এটা জেনেই গেছে। সেই পরীক্ষাটার নাম কি হচ্ছে, আমরা খালি পেটে একটা রক্ত পরীক্ষা করি, এটাকে আমরা এফবিএস বলি। আর একটা হচ্ছে কি না, খাবার পর যেটাকে একটা পরীক্ষা করি, সেটাকে আমরা বলি ইপিপিএস। এবার তার একটা মানে কীরকম রিপোর্ট থাকলে আমরা দেখে বুঝবো যে না, আমি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছি, বা আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন, বা আপনারা ডায়াবেটিক পেশেন্ট হয়েছেন। জায়গাটা হচ্ছে, যদি আমি খালি পেটে ব্লাডটা দিই, এফবিএস করি, মানে ফাস্টিং ব্লাড সুগার যদি নিই, আমি রাত্রিবেলা কোনো খাবার খেলাম, তার থেকে 12 ঘন্টা পর, একবারে খাবার 12 ঘন্টা পরে আমি যখন ব্লাড সুগারটা টেস্ট করব রক্তে, ভেনাস ব্লাড নিয়ে, যদি তার সেই রক্তে যে গ্লুকোজ বা শর্করার যে পরিমাণটা আছে, সেটা যদি আমার 100-র বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে, বা 100 থেকে 110 মিলিগ্রাম বলি পার 100 ml, মানে পার ডিএল, তখন বুঝতে হবে পেশেন্ট কিন্তু ডায়াবেটিক দিকে যাচ্ছে। আরেকটা বিষয়টা হচ্ছে, তার নর্মাল রেঞ্জটা কত হচ্ছে না, 70 মিলিগ্রাম থেকে 110 মিলিগ্রাম পার ডিএল। আর খাবার পর ধরুন কিছু ভাত খেলেন দুপুরবেলা, খাবার পর ঠিক 2 ঘন্টার মাথায় আমি আর একটা পরীক্ষা দেবো, সেটাকে বলে আমরা পিপিএস। তার যে নর্মাল ভ্যালুটা থাকে, যে সুগারের যে নর্মাল ভ্যালুটা থাকার কথা, সেটা হচ্ছে কত না, 120 থেকে 140 মিলিগ্রাম পার ডে। এবার তাহলে যে মাঝখানে খাবার পর থেকে 2 ঘন্টার মধ্যে যদি আমি ব্লাড নিই, তখন কি হয়, তখন সেটাকে বলা হয় র্যান্ডাম ব্লাড সুগার। তো র্যান্ডাম ব্লাড সুগারটা কিন্তু কোনোভাবেই যেন 200 মিলিগ্রাম পার ডিএল এর বেশি না হয়। আবার এরকম হয়েছে, কোনো একটা পেশেন্ট আছে যিনি অনেক দিন খাননি, মানে তার নিচে যে রেগুলেশন, মানে সব থেকে কম যে ব্লাড সুগারটা আমাদের হতে পারে, থাকা উচিত যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, সেটা হচ্ছে 40 থেকে 50 মিলিগ্রাম পার ডিএল। মানে এর নিচে যদি নেমে যায়, 40 থেকে 50 মিলিগ্রাম পার ডিএলে যদি নিচে নেমে যায়, তখন সেই রোগটাকে না বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তার আলাদা আলাদা কিছু সিমটমস থাকছে। আর যদি র্যান্ডাম ব্লাড সুগারে 200 মিলিগ্রাম পার ডিএলের থেকে রক্তটা বেড়ে, মানে সুগারটা মানে গ্লুকোজটা যদি বেড়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। মানে আমরা যখন ডায়াবেটিসের কথা বলি, সেখানে কিন্তু
যে কমন সিমটমসটা থাকে সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, মানে রক্তে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি। কত না, খাবার 2 ঘন্টা পরে 140 মিলিগ্রামের পার ডিএল থেকে বেশি হচ্ছে। এবং যখনই একটা মানুষের এরকম ঘটনাটা ঘটছে তখনই আমরা কি হয়, সচেতন হই, ভয় পাই, হাজারো একটা প্রশ্ন আসে, কি খাবো আমরা, কেমন যদি এক্সারসাইজ করতে হয় কি এক্সারসাইজ করবো, কোন ডাক্তারবাবুকে দেখাবো, কোন ওষুধ আমি খাবো, আচ্ছা কতটা খাবার আমার খাওয়া ঠিক হবে, আমি ভাত খাবো কি না, আমি রুটি খাবো কি না, তারপরে হচ্ছে আমি মাছ মাংস ডিম কি খাবো, আনাজ খাবো কি না, খেলে কোন আনাজ খাবো, যদি ফল খাই কোন ফল খাবো, এরকম হাজারো একটা সমস্যা নিয়ে কিন্তু আমাদের মাথায় তখন তোলপাড় করতে থাকে। তো সেই প্রশ্নগুলোই আমি আমার এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। কিন্তু এই আলোচনাটা অনেক দীর্ঘ, অনেক বিষয়গুলোকে জানতে হবে, এর থেকে কী কী কমপ্লিকেশন আসতে পারে, তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী হয়। তো এই সমস্ত বিষয়গুলোকে আমি ছোট 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 করে এক একটা করে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। সবার প্রথমে এটা তো আমাদের গেল, আমাদের মনে একটা প্রশ্ন আসে, আচ্ছা আমার হঠাৎ করে সুগার হয়ে গেল কী করে, আগে তো আমি দিব্য ছিলাম। তাহলে সাধারণ মানুষের মাঝখানে এই যে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল 140 খাওয়ার পর, তার থেকে বেড়ে গেল, কিংবা ফাস্টিংয়ে মানে খালি পেটে 110 থেকে সেটা বেড়ে গেল, এটা কি করে হলো, বা তার আগে কি করে মেনটেন হচ্ছে। তো এটা প্রথমে জেনে নেওয়া যাক যে আমাদের শরীরে আমরা যে খাবার খাচ্ছি, খাওয়ার পরে যে গ্লুকোজটা বা আমাদের শরীরে মেনটেন কী করে হচ্ছে, নর্মাল রেঞ্জের ভিতরে থাকছে কী করে, সেটা আগে জানা যায়। তো সেটা বলতে গিয়ে কী করতে হবে না, আমরা খাবার খাচ্ছি তো আমরা বলি জিআই ট্র্যাক, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, মানে আমরা খাবার খাচ্ছি মুখে, খাবার আমাদের হজম হচ্ছে, হজম হওয়ার পর কিন্তু সেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, কিছু অংশ আমাদের স্টোর হচ্ছে, আর কিছু অংশ বাদবাকি যে অংশটা থাকছে সেটা আমাদের মল আকারে বেরিয়ে যাচ্ছে মলদ্বার দিয়ে। এইটা হচ্ছে বড় ব্যাপার। তাহলে খাওয়া থেকে শুরু করে মলত্যাগের পর্যন্ত একটা ট্র্যাক, আমাদের একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটাকে বলা হচ্ছে জিআই ট্র্যাক বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক। তাহলে এর ভেতরে কী কী আছে, আমাদের মানে কার্বোহাইড্রেট যখন আমরা নিচ্ছি আর কি, তো সেই বিষয়টা যখন খাচ্ছি এবং সেটা আমাদের মল আকারে বেরিয়ে যাচ্ছে, এর মাঝখানে কী কী জিনিস থাকলো, প্রথমে দেখুন মুখগহ্বর থাকছে, তারপর কি থাকছে না ফ্যারিংস থাকছে পেছনে, তারপরে নিচে কি থাকছে না ইসোফেগাস থাকছে, তারপরে থাকছে স্টোমাক, পাশ থেকে স্টোমাকটা এই পেছনে স্টোমাকের পরেই থাকছে স্মল ইন্টেস্টাইন বা যেটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত বাংলা, তারপরে কি থাকছে না লার্জ ইন্টেস্টাইন থাকছে বৃহদান্ত্র, তারপরে কি থাকছে রেকটাম থাকছে, এবং পরে অ্যানাল ক্যানাল থাকছে, অ্যানাল অরিফিস থাকছে, মলদ্বারতে বেরিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো থাকলো, তাহলে এখানে আমার কোন কোন অর্গ্যান থাকছে বা সাপোর্টিনেটিভ অর্গ্যান, মানে আমার সাহায্যকারী কোন কোন অঙ্গগুলো তাহলে থাকলো, আমার দাঁত চেবাচ্ছে, জিভ গিলছি, আচ্ছা তারপরে কি থাকছে না স্টোমাক থাকছে, অগ্নাশয় প্যানক্রিয়াস থাকছে, আর আপনার লিভার থাকছে। তো এইগুলো মোটামুটি আমাদের আছে, ঠিক আছে। এবারে ধরুন আমরা যে খাবারটা খাই তার বেশিরভাগ অংশটাই থাকে কিন্তু কার্বোহাইড্রেট, মানে শর্করা জাতীয় খাবার। এবার কার্বোহাইড্রেটের অনেক ধরনের থাকে, সেই কার্বোহাইড্রেটটা কীরকম থাকছে না, সেটা আপনার সুক্রোজ হতে পারে, ল্যাকটোজ হতে পারে, সেটা আপনার স্টার্চ হয়, সেটা আপনার সেলুলোজ হতে পারে। এই যে সেলুলোজটা থাকছে, এই সেলুলোজটা হচ্ছে আমরা কোন জায়গায় পাচ্ছি না, শাক, যেগুলো যারা মানে এটা কিন্তু হজম হয় না, মানে আমরা মানুষ তো, আমাদের এই ডাইজেস্টিভ ট্র্যাকে, আমাদের খাদ্য নালীতে এই সেলুলোজটা কিন্তু হজম হয় না, তা সত্ত্বেও তাহলে আমরা খাচ্ছি। তার কারণটা হচ্ছে কি না, সেলুলোজ যখন আমরা যে শাকটা খাচ্ছি সের মধ্যে কিছু ভিটামিন থাকছে, কিছু প্রোটিন থাকছে, তার মধ্যে কিছু নিউট্রিয়েন্টস থাকছে, মিনারেলস থাকছে, আর কি থাকছে না বাদবাকি যে অংশটা, অপাচ্য অংশটা সেলুলোজ, সেটা মলের পরিমাণটা বৃদ্ধি করতে সাহায্য করছে এবং আমাদের কনস্টিপেশন থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জায়গাটা তৈরি করছে। আর বাদবাকি যে তিনটের কথা বললাম, সুক্রোজ,
ল্যাকটোজ, স্টার্চ, এইগুলো আমরা হজম করতে পারছি। এরপরে তাহলে যখন আমি খাবার খেলাম, তো খাবারটা কি হচ্ছে না, প্রথমে আমাদের খাবারে লালার সাথে মিশছে। এবার লালাটা তাহলে কি কি থাকছে, তাহলে আমাদের খাবার হজমটা কোনখান থেকে শুরু হচ্ছে? আমাদের মুখে যখনই আমরা খাবারটা দিলাম এবং চিবিয়ে খেতে শুরু করলাম, সেইখান থেকে কিন্তু আমাদের খাবার হজমটা শুরু হচ্ছে। হ্যাঁ, জিআই ট্র্যাকের ভেতরে কিন্তু আমাদের যে তিন ধরনের আপনার লালা গ্রন্থি আছে, যেমন প্যারোটিড গ্রন্থি এখানে আছে, সাবম্যান্ডিবুলার এখানে আছে, মানে ম্যান্ডিবেলের নিচে, চোয়ালের নিচে থাকছে, আর সাবলিঙ্গুয়াল আছে, জিভের তলায় আছে, সেটাও কিন্তু আমাদের খাদ্য হজমে সাহায্য করছে। কীরকম করে না, ধরুন আপনি কোনো একটা স্টার্চ খাবার খেয়েছেন, ধরুন আপনি ভাত খাচ্ছেন, ভাত খেতে কি করা হচ্ছে, আমরা চিবিয়ে চিবিয়ে ভাতটা খাচ্ছি। যখন চিবিয়ে ভাতটা খাচ্ছি তখন আমাদের লালা রস বেরোচ্ছে এবং সেটা ভাতের সাথে আমাদের চিবিয়ে করে আমরা মিশিয়ে দিচ্ছি। এই যে লালা রসটা থাকছে, এইখানে কিন্তু কার্বোহাইড্রেট হজম করার জন্য একটা এনজাইম থাকে। সেই এনজাইমটা কি, তার নাম হচ্ছে আলফা অ্যামাইলেজ থাকছে। এছাড়াও আরও অনেক কিছু জিনিস থাকছে, যেমন সেখানে মিউসিন থাকছে, মানে যাতে ওই খাবারটাকে একটুখানি পিচ্ছিল করে গিলতে পারা যায় তার জন্য মিউসিন থাকে। আচ্ছা, যাতে লাইসোজাইম থাকে, যদি কোনো জীবাণু থাকে সেটাকে নষ্ট করার জন্য লাইসোজাইম থাকে, এরকম আরও জিনিসপত্র থাকছে। তো মোটামুটি আমাদের আলফা অ্যামাইলেজটা নিয়ে আমরা এখন কথা বলছি। আলফা অ্যামাইলেজটা তো মিশে গেল খাবারের সাথে, মিশে সে কী করছে, স্টার্চ হচ্ছে একটা অনেক বড় চেইন কার্বোহাইড্রেটের। আমরা তো বড় জিনিসপত্রটাকে একবারে আমরা কি একটা ধরুন একটা মাছ খাচ্ছি, গোটা মাছটা কি আমরা একবারে 2-3 কিলো ওজনের মাছটা খেয়ে ফেলতে পারবো না। আমরা কি করবো, সেটাকে কেটে কেটে চাকা করে, পিস করে, এগুলো করে আমরা খাই। যেমন করে হজমও কিন্তু ঠিক তেমন করি। তো স্টার্চ একটা অনেকটা বড় চেইন ছিল কার্বোহাইড্রেটের, সেখান থেকে আমাদের এই রসটা কী করবে, ভেঙে ছোট 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 করে ভেঙে দেবে। কীরকম ভাঙবে না, সে ভাঙবে মাল্টোজ আর ট্রায়োজ, মাল্টোজ আর ট্রায়োজে ভেঙে দিবে। এবার কতটা ভাঙতে পারে সে, না 5% পর্যন্ত মোটামুটি আমাদের এখানে মুখের ভেতরে আপনার স্টার্চটা মাল্টোজ আর ট্রায়োজে কনভার্ট হয়। এবারে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমাদের খাবারটা ইসোফেগাস দিয়ে গলা দিয়ে নেবে, পাকস্থলীতে চলে গেল। পাকস্থলীতে এসে কি তাহলে ওখানে কিছু রস মিশছে যাতে আমাদের শর্করা খাদ্যটা হজম করতে সাহায্য করছে? সেখানে কিন্তু তেমন কোনো রস নেই, যেটাকে আমার কার্বোহাইড্রেটটাকে পরিপাক করতে পারে। তাহলে সেখানে কি থাকছে না, আমাদের যে লালাটা আমরা নিলাম, যে লালাটা আমরা খাবার সাথে মিশেছি, সেইটা কিন্তু পাকস্থলীর ভেতরেও কাজ করবে। কতটা কাজ করবে না, ধরুন যতক্ষণ পর্যন্ত আমাদের পাকস্থলী তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে HCl, আমরা সেটা বুঝতেই পারি। কখন বুঝতে পারি, বাঙালি তো এখন সবসময় অম্বলে ভুগছে, যখনই আমরা ডেকুর দিচ্ছে বা মুখ থেকে টক জল উঠছে, আমরা বুঝতে পারছি যে না, টক টক আসছে, মানে কি আমাদের সেটাকে বলা হয় GERD বা গ্যাস্ট্রো রিফ্লেক্স ডিজিজ, মানে কি পাকস্থলী থেকে কিছু খাবার বেরিয়ে আসছে এবং সেটা টক টক স্বাদ আসছে। সেখানে পাকস্থলীতে থাকে অ্যাসিড সিক্রেশন হচ্ছে। এই অ্যাসিডটা যখনই অ্যামাইলেজের সাথে মিশে যাবে, তখনই কিন্তু অ্যামাইলেজটা আর কাজ করা বন্ধ করে দেবে, বা খাদ্যের সাথে যখন HClটা মিশে গেছে, তখন কিন্তু তারপরে অ্যামাইলেজ আর কাজ করতে পারবে না। ওই জন্য আমরা কি বলি, মোটামুটি যখন তুমি খাবার খাবে একটু শুকনো শুকনো খাও, তাহলে কি হবে, শুকনো শুকনো খাবার খেলে কি হবে, আপনি বেশি করে চেবাচ্ছেন, সেখানে বেশি করে লালা রস মিশছে, তাতে বেশি করে অ্যামাইলেজ আসছে, খাবার হজম করতে সুবিধে হচ্ছে। এবারে খাবারটা তো ডেলা পাকারে হিসেবে গেল। তাহলে ডেলার মতো থাকলে কি হবে, বাইরে থেকে HClগুলো ঢুকছে কিন্তু ভেতরটাতে গোটাটা ঢুকে উঠতে পারছে না, তখন ভেতরে কাজকর্ম চলছে। এরপরে কি হয়, কিছু কিছু লোক থাকে ভাত খাবার খেলো, সঙ্গে সঙ্গে কী করছে না, 1 গ্লাস জল খেয়ে ফেললো, 1 ঘুঁটি জল খেয়ে ফেললো। তাহলে কী হবে, যখন আপনি জলটা খেয়ে ফেললেন, তখন এই যে আমাদের যে আপনার খাদ্যের যে অংশটা ছিল, মণ্ডটা ছিল, সেটা তাহলে ভুলে যাবে, কারণ সেটা একটা লিকুইফাইড হয়ে গেল। তাহলে কী হবে, অতি সহজেই অ্যাসিড সেখানে মিশে গেল, মিশে গিয়ে অ্যামাইলেজের কাজটা নষ্ট করে দেবে, ফলে আপনার হজম হতে দেরি হবে। ওই জন্য ডাক্তারবাবুরা বলেন
খাবার আধ ঘন্টা 1 ঘন্টা পরে চলতে হবে, কারণ আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেন ঠিকঠাক থাকে, অ্যামাইলেজ যাতে কাজ করতে পারে। এত দূর পর্যন্ত তো গেল। এরপরে কি হবে, পাকস্থলী নিজের মতো কাজ করলো, কন্ট্রাকশন মানে সে কখনো নিজেকে সংকুচিত করছে, কখনো প্রসারিত করছে, করে করে আস্তে 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 খাবারটা তারপরের পার্টে, কোথায় না স্মল ইন্টেস্টাইন, যেটাকে ক্ষুদ্রান্ত বলে। এবং ক্ষুদ্রান্তের 3টে ভাগ থাকে আমাদের ডাক্তারি ভাষায়, সেটাকে বলা হচ্ছে ডুওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এবার ডুওডিনামে মানে স্মল ইন্টেস্টাইনের প্রথম ভাগটাতে কি করছে না, দুটো রস এসে আরো মিশছে। কিরকম রস না, প্যানক্রিয়াস থেকে একটা রস এসে মিশছে, আর একটা কি মিশছে না, গলব্লাডার থেকে এসে তার পিত্তটা এসে মিশছে, মানে বায়ু, যেটাকে আমরা ডাক্তার ভাষায় বলি, বায়ুটা এসে মিশছে। এবার তাহলে প্যানক্রিয়াস কিভাবে আপনার শর্করা খাদ্যকে বা কার্বোহাইড্রেটকে পরিপাক করতে সাহায্য করছে না, প্যানক্রিয়াস দুটোভাবে কাজ করে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করে। মানে ওর ভেতর থেকে খাবার হজম করার জন্য এনজাইমও বেরোবে, আবার কিছু হরমোনও বেরোবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইনসুলিন, কারণ অনেক লোকই দেখবেন যখন ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যায় বা অনেকটা বেড়ে গেছে, ব্লাড সুগারের পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন আমরা অনেক সময় যদি সেটা টাইপ 1 হয় বা যদি সেটাকে লাডার মধ্যে পড়ে, এলএডিএল লাডার মধ্যে পড়ে, তখন সেখানে আমরা ইনসুলিন ব্যবহার করে থাকি। তাহলে ইনসুলিন হরমোনটা সেখান থেকে শীঘ্রের সাথে আসে। ইনসুলিন হরমোনের বিষয়টা আমি একটুখানি পরে বলছি, কিন্তু আগে প্রথমে বলা যাক যে শর্করার জন্য আর কি থাকছে। তাহলে প্রথমে প্যানক্রিয়াস থেকে যে রসটা বেরোচ্ছে সেটাও কিন্তু লালাতে যেমন অ্যামাইলেজ ছিল, আলফা অ্যামাইলেজ, এখানেও কিন্তু আলফা অ্যামাইলেজ বেরোচ্ছে। এবার তাহলে আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে যে আপনি তো এইমাত্র বললেন যে খাবারে যখন অ্যাসিড মিশে যাচ্ছে তখন আর অ্যামাইলেজ কাজ করতে পারবে না, তো পাকস্থলীতে অ্যাসিড ছিল, অ্যাসিডের পর তো তারপর তো সে মানে আপনার স্মল ইন্টেস্টাইনে এলো বা ডুওডিনামে এলো, তখন কি করে কাজ করবে? এইখানে কিন্তু ওপরওয়ালা একটা জিনিস তৈরি করে রেখেছেন। তিনি কি করেছেন, আমি বললাম না বাইল আছে, মানে আপনার গলব্লাডার থেকে পিত্ত আসছে, সেখানে কি হয় বাইল সল্ট থাকছে, যেই বাইল সল্ট বা আরও জিনিসপত্র কিছু থাকছে, বাইকার্বনেট থাকছে, সেইগুলো কি করবে খাবারের সাথে আবার মিশবে, যেটা আর্ধেকটা হজম হয়ে যায় সেই খাবারের সাথে আবার মিশবে, মিশে তার যে অম্লতা মানে অ্যাসিডিক ভাবটা ছিল সেটাকে তারা না পাবে, তারপরে অ্যামাইলেজ কাজ করতে পারবে। তাহলে কিন্তু প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ বেরিয়ে এসে আবার আপনার ওই শর্করা খাদ্যের ওপর কাজ করবে, কাজ করে কি করবে সেটাকে আবার মাল্টোজে ভেঙে দেবে। এবং এটা কতদূর পর্যন্ত কাজ সে করছে না, ধরুন আমাদের যে দুটো পার্টের কথা বললাম, ডুওডিনাম আর জেজুনামের শেষ পর্যন্ত, যখন জেজুনাম ক্রস করে গিয়ে পরের পার্টে ঢুকছে, তার আগে পর্যন্ত কিন্তু সমস্ত শর্করা জাতীয় খাদ্য সেলুলোজ বাদ দিয়ে বাকি কিন্তু মাল্টোজে কনভার্ট হয়ে যায়। এবার তারা তো মাল্টোজে হলো, তাহলে বাকিটা শুষবে কি করে শরীর, ওটা তো পরিবর্তন হলো, শরীরটা গ্রহণ করবে কি করে। তারপরেও কিছু জিনিসপত্র কিন্তু আমি আগে বলেছিলাম, কি বলেছিলাম না, সুক্রেজের কথা বলেছিলাম যেটা চিনিতে পাওয়া যায়, ল্যাকটোজের কথা বলেছিলাম যেটা দুধে পাওয়া যায়। তো তাহলে সেইগুলো কি করে হজম হবে? তো সেইগুলো হজম করার জন্য কি করা হচ্ছে, এই ক্ষুদ্রান্তেই একটা এপিথেলিয়াল সেল থাকছে, যেখান থেকে এই এনজাইমগুলো সিক্রেট করে, নিঃসরণ হয়। সেই এনজাইমগুলো কী কী থাকছে না, সেখানে থাকছে ল্যাকটেজ, মাল্টেজ, আইসোমাল্টেজ, আচ্ছা তারপরে কি থাকছে আপনার সুক্রেজ, এগুলো থাকছে। এরা কি করছে, ধরুন চিনি খেলেন, সেটা কি করলো, সুক্রেজ তার উপর কাজ করলো, কাজ করে কিসে তৈরি করে দেবে না, গ্লুকোজে তৈরি করবে আর ফ্রুক্টোজে তৈরি করবে। আবার ধরুন আপনি মাল্টেজ খেলেন, তো মাল্টেজটা কি করছে না, মল্টোজটাকে ভেঙে দিচ্ছে, মল্টোজটাকে ভেঙে দিয়ে কি তৈরি করছে আপনার গ্লুকোজ তৈরি করছে। আবার ধরুন আপনি দুধ খেয়েছেন, ল্যাকটেজ আছে সেখানে, ল্যাকটেজের ওপরে এই ল্যাকটোজ আছে সেখানে, সরি আমি এনজাইমের নামটা বলে ফেলছি, ল্যাকটোজ নিয়েছেন, ল্যাকটোজের ওপর ল্যাকটেজ কাজ করবে, ল্যাকটেজ কাজ করে কি তৈরি করবে না, আপনার গ্লুকোজ তৈরি করবে এবং গ্যালাক্টোজ তৈরি করবে। শরীর কেবল ছোটো ছোটো জিনিসপত্র না হলে শরীর গ্রহণ করতে পারবে না,
ফলে কী হবে, তাহলে সমস্ত জিনিসপত্র দেখুন শেষে গিয়ে যতগুলো এনজাইম ছিল তারা প্রধানত কিসে তৈরি করেছে, না গ্লুকোজে তৈরি করেছে। এবার তাহলে কী হবে, বিভিন্ন জায়গা থেকে রক্তে সেগুলো শোষিত হবে, নিয়ে আপনার রক্তে সেটা প্রবাহিত হবে। এখনও কিন্তু তাদের এবার রক্তে যদি প্রবাহিত হয় তো সেটা শরীরে বিভিন্ন জায়গায় যাবে কী করে। এবার আমি ধরুন একটা মানুষ কী করলাম, ভর পেটটা ভাত খেয়ে নিলাম, ভাত, মিষ্টি, দুধ, দই, এরকম হাজারো একটা জিনিসপত্র খেয়ে নিয়েছি, এবার 50টা রসগোল্লা খেয়ে ফেলেছি। তাহলে কী হচ্ছে, তাতে প্রচুর সুগার, প্রচুর গ্লুকোজ একসাথে রক্তে মিশে যাবে। মিশে গিয়ে কী হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে। আমার যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমার খিচুড়ি শুরু হতে পারে, আমার হার্টের অবস্থা খারাপ হতে পারে, আমার ব্রেনের অবস্থা খারাপ হতে পারে। কারণ খুব চুলচেরা বিশ্লেষণ করে শরীর কিন্তু নিজেকে চালায়, একদম নিখুঁতভাবে চালাচ্ছে, হোমিওস্ট্যাসিস করছে, প্রত্যেক মুহূর্তে করছে। তো চলবে, তাহলে এটা কী করে হবে না, ওই জন্য আমরা যখন রক্ত থেকে পাচ্ছি, রক্ত থেকে ব্লাড, মানে আমরা যখন রক্ত নিচ্ছি, যেটাকে আমরা কি বলেছিলাম, ভেনাস ব্লাড, মানে ভেন থেকে ব্লাড নিচ্ছি, এটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে হচ্ছে হার্ট থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে, পরে আবার সেখানে ফিরে আসছে। আরেকটা সার্কুলেশনও আছে এখানে, সেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন, পোর্টাল ভেন। মানে কি হচ্ছে, আপনার এই যে আপনার প্যানক্রিয়াস থেকে আপনার সিক্রেশনগুলো হলো, গ্লুকোজ আমি নিলাম, শরীর গ্লুকোজ অ্যাবজর্ব করবে, এবং সেটা নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে সোজা একদম লিভার। লিভারে গিয়ে সেখান থেকে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি না, ইনসুলিন। এবার আমরা ইনসুলিন কি করে কাজ করছে সেটা আমরা একটুখানি দেখি চাই। হ্যাঁ, তাহলে এবার যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন কোত্থেকে তাহলে সিক্রেশন আসছে, ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে আপনার আমাদের যে প্যানক্রিয়াস থাকছে বা অগ্নাশয়, ওখানে আইলেটস অফ ল্যাঙ্গারান্স আছে। তো তার ভেতরে কি হচ্ছে, যে বিটা সেল আছে, হ্যাঁ, এই বিটা সেল থেকে তৈরি হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিনটা তাহলে সিক্রেশন করলো আপনার প্যানক্রিয়াস, সেটা প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে চলে এলো আপনার ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইন, নিয়ে সেটা খাবারের সাথে মিশে তো সেটা কি চলে গেল, আগে আমি বললাম যে এই যে আমাদের নিউট্রিয়েন্টস, বাইল মানে পিত্ত, তারপরে গ্লুকোজ, এগুলো যে আমরা শরীর শুষলো, সেই সমস্ত কিছু মিশছে কোথায় না রক্তে। রক্তটা কোথায় চলে যাচ্ছে, সোজা যে আপনার লিভারে। কার দিয়ে যাচ্ছে না, পোর্টাল ভেন দিয়ে যাচ্ছে। এবার কি ইনসুলিনটা সেখানে, ইনসুলিনের কাজটা কি, ইনসুলিনের কাজটা হচ্ছে যে ব্লাড সুগার, মানে ব্লাড যে গ্লুকোজটা আমি খেলাম খাবার পরে, সেটাকে রেগুলেট করা। এবার কার থ্রু দিয়ে রেগুলেট করবে না, সেখানে যেগুলো সেন্সিটিভ আছে, ইনসুলিন সেন্সিটিভ যে সেলগুলো আছে, সেই ইনসুলিন সেন্সিটিভ সেলগুলোকে দিয়ে ইনসুলিন রেগুলেট করবে থ্রু লিভার। এবার ধরুন তো ইনসুলিন কীভাবে তাহলে কাজ করতে পারে, তো প্রথমেই আমাদের কী হয়েছে, আমরা খেলাম, খাবার পর পোর্টাল ভেনে, তখন কিন্তু সিস্টেমিক ভেনে আসেনি, মানে আমাদের রক্ত যেখান থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি সেটার মানে পেরিফেরাল জায়গায়, মানে চারপাশ থেকে যে আমরা ভেনগুলো পাওয়া যাচ্ছে বা আমাদের যে কোষে যে নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই হবে, সেই জায়গায় কিন্তু তখনও আসেনি, তার আগে কিন্তু তখনও পোর্টাল ভেনে আছে। এবার একটা মানুষ সাধারণত কী চিন্তা ভাবনা করবে, যে ধরুন রক্তটা মানে গ্লুকোজটা বেড়ে গেছে, তখন আমরা তিনটে পদ্ধতিতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। এক নম্বর, যে যেটুকু তোমার প্রয়োজন আছে এই সময় তুমি ব্যবহার করে নাও, এক। দ্বিতীয়ত হচ্ছে কি, যদি এক্সেস অ্যামাউন্ট আসে, যদি এক্সেস অ্যামাউন্টে আসে তখন আমরা কি বলবো, তাহলে কিছুটা তুমি স্টোর করে রাখো, সঞ্চয় করে রাখো। আর তিন নম্বরটা কি বলবো, না বাবা এতটা এখনই আমার এতটা প্রয়োজন নেই, যদি একটু ধীরে ধীরে আসতো তাহলে আমার সুবিধে হতো, তাই না? তাহলে আমার গ্লুকোজ যেটা আসছে, তাহলে আমি কী করবো না, যদি গ্লুকোজটা ধীরে ধীরে রক্তে মিশতো তাহলে তাকে আমার কন্ট্রোল করার সুবিধে হতো। দ্বিতীয়ত হচ্ছে কি, এটা এক নম্বর গেল। দ্বিতীয় হচ্ছে কি না, যেটুকু এসেছে
সেটুকুকে যদি ব্যবহার করতে পারে তাহলে আমি করে নেব। আর যদি সে তারপরে যদি ব্যবহার করার পর যদি এক্সেস অ্যামাউন্টে থাকে তাহলে সেটাকে আমি রিজার্ভ করে রাখবো ভবিষ্যতের জন্য। এই তিনটে কাজই কিন্তু ইনসুলিন করে থাকে। কেমন করে করছে না, পোর্টাল ভেন থ্রু দিয়ে লিভারে যাবে এবং লিভার সেন্সিটিভ কিছু সেল আছে, সেগুলো কীরকম কীরকম থাকছে না, লিভারের ভেতরে হেপাটোসাইট থাকছে, একটা স্পেশাল টাইপ অফ সেল বা কোষ, তার নাম হচ্ছে হেপাটোসাইট। তারপর আর কি থাকছে না, স্কেলিটাল মাসল, আমাদের যে মাংসপেশি বলি সেগুলোর ভেতরে থাকছে, সেগুলো হচ্ছে। আর একটা হচ্ছে কিনা কার্ডিয়াক মাসল, হার্টের মাসল। আর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, মানে ফ্যাট যে টিস্যুগুলো আছে সেগুলো সেন্সিটিভ থাকছে। এবার তাহলে কি ইনসুলিন কী করবে? ইনসুলিন প্রথমে গিয়ে বলবে চলো তাহলে পাঠিয়ে দাও, যার যেখানে যতটুকু প্রয়োজন আছে যে কোষগুলো, সেখানে আমি গ্লুকোজটাকে পাঠাবো। এবার আমাদের শরীর কী করে, আমরা ম্যাক্সিমাম এনার্জিটা কোথা থেকে পাই না, কার্বোহাইড্রেট থেকে। তেমনই এখানেও কিন্তু মেন মানে কোষে যেটা শক্তি দেবে সেটা কিন্তু হচ্ছে কি না আপনার গ্লুকোজ। এবার শরীর মানে রক্তে শরীরে গ্লুকোজ মিশে গেছে, সেটা গিয়ে সরাসরি গিয়ে কিন্তু আপনার সেলে ঢুকতে পারবে না। সেই সেল মেমব্রেন মানে কোষের একটা পর্দা থাকছে, সেটা কিন্তু তাকে সাপোর্টই করবে না। তাহলে কে সাপোর্ট করাবে না, এই ইনসুলিনটা তখন সাপোর্ট করাবে। কাকে দিয়ে সাপোর্ট করাবে না, ওই সেল যে মেমব্রেন আছে না তার উপরে কিছু রিসেপ্টর আছে। রিসেপ্টর মানে কি না, ইনসুলিন রিসেপ্টরকে গিয়ে বলবে যে আমি এসেছি, কারণ হচ্ছে গ্লুকোজ কিছু আছে, তুমি একটা কাজ করো, তুমি এবার এটাকে কোষের ভেতরে নিয়ে নাও, কারণ কোষটা লাগবে, নিয়ে নাও। তখন সেই রিসেপ্টর সেই কাজটি কথাটা শুনবে এবং ইনসুলিন আর রিসেপ্টর মিলে একটা পদ্ধতি ব্যবস্থা তৈরি করবে এবং গ্লুকোজটা শরীরের ভেতরে পৌঁছে যাবে। তাহলে কি হবে, সেইখানে আমাদের শরীরে যত কোষগুলো আছে সেখানে এইভাবে কী হবে, গ্লুকোজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে তখন কী হবে, ব্লাড গ্লুকোজ লেভেলটা নরম কমে আসবে। আর একটা কী হচ্ছে, ইনসুলিন বলছে যে ধরুন এই যে কোষগুলোর আগের আমি স্পেশাল টাইপের কোষগুলোর কথা বললাম, যেখানে লিভার, যেখানে আপনার অ্যাডিপোজ টিস্যু মানে ফ্যাট টিস্যু, যেখানে স্কেলিটাল মাসল মানে আমাদের যে মাংসপেশি, বা যেখানে কার্ডিয়াক মাসল, এই যে এই জায়গাগুলো আছে, ইনসুলিন বলবে যে ঠিক আছে একটা কাজ করা যায়। কীরকম না, এইখানে যে গ্লুকোজটা ছিল তাকে ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করে রাখবো। তো গ্লুকোজটা সঞ্চয় কী করে থাকবে না, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখবে। যেমন যখন আমরা খাই না, যখন আমি বলেছিলাম না, যখন আমি ফাস্টিং করছি, যখন আমরা উপোস থাকছি বা দীর্ঘক্ষণ খাচ্ছি না, তখন তো আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস চলছে, আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, শুনছি, সবের জন্য তো শক্তি লাগছে। এই শক্তিটাকে দিচ্ছে, এই শক্তিটা তখন যে সঞ্চিত শক্তিটা ছিল মানে গ্লাইকোজেন রূপে, সেই শক্তিটা তখন গ্লাইকোজেন আবার গ্লুকোজে পরিণত হবে। সেটা আলাদা একটা প্রসেস, সেটা হচ্ছে তারপরে আবার সেটা রক্তে মিশবে, নিয়ে আবার আমার কোষে যাবে, এরকম করে কাজ করবে। ফলে এটা একটা সাইকেল চলছে, সব অনবরত এই সাইকেলটা চলে যাচ্ছে। তাই যে রেগুলেটটা করছে কে না, ইনসুলিন কিন্তু কাজটি করাচ্ছে। এবার শুধু কি তাহলে আমি ধরুন খেলাম, তো ইনসুলিন তো এই তিনটে কাজ আমরা মোটামুটি জেনে নিলাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু ইনসুলিনের প্রোটিনের ওপরে কাজ আছে, যখন আমরা প্রোটিন খাচ্ছি তার উপর কাজ করে, ফ্যাট যখন আমরা নিচ্ছি তার উপরে কাজ আছে। আমি শুধু কার্বোহাইড্রেটটাকে কনসেন্ট্রেট করছি, এছাড়া অন্য কিছু বিষয়টা বলছি না। এরপর কি হলো, ধরুন ইনসুলিন তো সিক্রেশন আসছে, ইনসুলিন সারাক্ষণই অল্প বিস্তর সিক্রেশন হয়ে যায়। তাহলে ইনসুলিনের যে বেশি সিক্রেশন কখন প্রয়োজন, যখন আমরা খাবারটা খাবো, যখন আমাদের এটাকে বলা হয় ফেড স্টেপে, মানে আমরা একদম ভরপেটটা খেয়ে নিয়েছি, এটাকে বলা হচ্ছে ফেড স্টেপে। এই ফেড স্টেপের সময় কী করবে, ইনসুলিনটা সব থেকে বেশি প্রয়োজন, তাই তো? নাহলে তো সেই জায়গাটা মানে গ্লুকোজটাকে কন্ট্রোল করতে পারবে না। এবার ইনসুলিনটা তখন সিক্রেশন বাড়াতে হবে, আর সবসময় যদি ইনসুলিনের সিক্রেশন বেড়ে যায় তাহলে তো মহা মুশকিল। তো এই জায়গাটা এবার ইনসুলিনকে নিজেকেও রেগুলেট করতে হবে। ইনসুলিন যেমন গ্লুকোজটাকে রেগুলেট করছে রক্তের ভেতরে, তেমন কিন্তু ইনসুলিনকেও কেউ রেগুলেট করছে, যে ইনসুলিন কখন বেশি বাড়বে, কখন সিক্রেশনটা কম হবে, ইনসুলিনকে কেউ রেগুলেট করছে।
এই রেগুলেশনটা কী করে হচ্ছে? প্রথমত মেইন যে রেগুলেশনটা হচ্ছে সেটা কিন্তু গ্লুকোজ। কীরকম না, আমি খেলাম, খাওয়ার পর যখন আমার স্মল ইন্টেস্টাইন দিয়ে খাবারটা আস্তে আস্তে যাচ্ছে, মানে আপনাদের ক্ষুদ্রান্ত দিয়ে যখন খাবারটা আস্তে আস্তে যাচ্ছে, সেখানে কী করছে, পোর্টাল ভেন সেই জায়গা থেকে নিচ্ছে। তো সেই জায়গায় যখন যাচ্ছে তখনই এখানে কি থাকে আপনার, ওটাকে বলা হচ্ছে, যেমন আমরা সেন্সার দেখি বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স যেমন গ্যাজেটে সেন্সার থাকছে, তেমনই কিন্তু ওখানে গ্লুকোজ মানে আপনার যে বিটা সেল আছে, আইলেটস অফ ল্যাঙ্গারান্স আছে, সেখানে প্যানক্রিয়াসের ভেতরে সেন্সার আছে। সেই সেন্সারগুলো কি বলছে না, গ্লুকোজের মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। যখন আমার গ্লুকোজের মাত্রাটা বেড়ে গেছে, তাহলে এবার আমাকে ইনসুলিনটাকে রিলিজ করতে হবে। কেন না, তখন সে আবার ওই কোষের মধ্যে পাঠাবে, কিছুটা সঞ্চয় করবে, তারপরে কি বলবে, না থাক, এখনই করার দরকার নেই। এই যে না থাক, এখনই করার দরকার নেই পার্টটা আমি একটু পরে বলছি, এর মাঝখানে বলতে সুবিধে হবে। এখানে কি করা হলো, তখন গ্লুকোজ মেনলি যখন এলো, তখন সে নিজে গিয়ে স্টিমুলেট করছে ইনসুলিনকে, না তুমি এবার সিক্রেশনে এসো। তাহলে গ্লুকোজ এক ধরনের স্টিমুলেশনের কাজ করছে ইনসুলিনকে সিক্রেশন করার জন্য। যখনই আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি বা প্রোটিন খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি, তখন ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে, মেনলি কিন্তু গ্লুকোজ করে। আচ্ছা, এরপরে কি কাজ করে? এছাড়াও কিন্তু কিছু কাজ করে, সেটাকে বলে ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টসগুলো কীরকম না, ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, ধরুন ওটাও একটা কেমিক্যাল জিনিসপত্র, সেটার মধ্যে এখন জিআইপি, তারপরে GLP-2, এরকম অনেক জিনিসপত্র আমাদের থেকে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখি ইনগ্রিডিয়েন্টসের কাজগুলো। ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে না GLP-2 না, GLP-1। হ্যাঁ, GLP-1, আমার বলাটা ভুল হয়েছিল, GLP-1 আর জিআইপি। এবার জিআইপি ফুল ফর্মটা কি না, হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আর GLP-1 এর ফুল ফর্মটা কি হচ্ছে না, গ্লুকাগন লাইক পেপটাইড। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে গ্লুকাগনের যে কাজটা, সেটা কিন্তু আপনার ওই প্যানক্রিয়াস থেকেই বেরোয়। প্যানক্রিয়াসে আপনার ওটা আলফা সেল থেকে বেরোয়, আইলেটস অফ ল্যাঙ্গারান্সে। ওর কাজটা ঠিক ইনসুলিনের উল্টোটা, গ্লুকাগন কাজ করে, এটাও একটা হলো। তাহলে গ্লুকাগন লাইক পেপটাইড 1, এটা কিন্তু একটা আপনার ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টসের কাজগুলো কীরকম হবে না, ইনগ্রিডিয়েন্টস ওই একইভাবে কিন্তু আপনার ইনসুলিনকে স্টিমুলেট করবে, না তুমি এবার তাড়াতাড়ি সিক্রেশনে এসো, বেশি পরিমাণে সিক্রেশনে এসো। এক। দুই হচ্ছে এই যে বললাম যে কিছুক্ষণ পর আপনার বলতে হবে যে না, সাপ্লাইটা একটুখানি কম, কারণ সাপ্লাইটা কে দিচ্ছে, স্মল ইন্টেস্টাইনে দিচ্ছে আপনার পাকস্থলী বা স্টোমাক। স্টোমাককে তখন বলতে হবে, স্টোমাককে তখন কি বলবে যে না, তুমি এবার তুমি যে পেরিস্টালসিসটা করছিলে, তুমি যে সংকোচন প্রসারণ করে খাবারটাকে ক্রমাগত উলট পালট করছো, খাবার জিনিসপত্র মেশাচ্ছ, মিশিয়ে যে স্মল ইন্টেস্টাইনে নিয়ে আসছো, ওই প্রসেসটাকে তুমি একটু স্লো ডাউন করো। কেন, তো শুধু স্লো ডাউন না করলে মোর অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট চলে আসবে, তাকে মেনটেন করা আরও সমস্যা হবে। তাই পাকস্থলীকে বললে তুমি একটুখানি ধীরে চলো, স্লো ডাউন করো। এটা কিন্তু ইনসুলিনও করে এক তরফ থেকে। তাহলে ইনগ্রিডিয়েন্টস বেরিয়ে এলো, যেমন GLP-1, জিআইপি, এই জিনিসপত্রগুলো নিয়ে এসে পাকস্থলীকে কি বললো, তুমি একটু স্লো ডাউন করো। আরেকটা কথা হচ্ছে, আরেকটা কী করছে, সব থেকে মেন বিষয়টা হচ্ছে হাইপোথ্যালামাস, ব্রেনের কাজ হচ্ছে কি না, ধরুন আপনি এক প্লেট খেয়ে নিয়েছেন, তখনও হজম কমপ্লিট হয়নি, তখনও ভাত, রুটি, মুড়ি হজম সবটা হয়নি। এবার আমাদের কি আছে, আমাদের ওই পাকস্থলীটা, ইসোফেগাস যেখানে পাকস্থলীর সাথে মিশছে, সেখানে একটা ভাগ লাইক সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আপনার ভালভ ধরে রাখতে পারে। তো সেই জায়গাটা সংকুচিত হয়ে থাকছে, আমাদের মুক্ত খোলা, যখন খুশি আমরা খেয়ে নিতে পারি, কিছু যায় আসে না, কিন্তু এটা খেলে শরীরের ক্ষতি করে, তাই না? তখন ওই ইনগ্রিডিয়েন্টস হাইপোথ্যালামাসে যাবে, ব্রেনে গিয়ে বলবে তোমার পেট ভরা আছে, এর বেশি কিন্তু বাবু তুমি খেও না, এর বেশিটুকু যদি খাও তাহলে কিন্তু তোমার শরীরের ক্ষতি হবে। তাই আমরা কি করি, খাবার পর গিয়ে দেখবেন ফুল, আমি আর কিছু খাবো না, না আমার পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না।
এই যে আমার পেট ভরে গেছে আমি আর কিছু খাবো না, এই সিদ্ধান্তটা কিন্তু হাইপোথ্যালামাস নিচ্ছে, এবং এই ফেজটাকে বলা হচ্ছে স্যাটাইটি ফেজ। ঠিক আছে? তো এই স্যাটাইটি আপনার সেন্টারে গিয়ে আমার একটা কীরকম একটা কন্টেন্ট ফিলিং হচ্ছে যে আমার পেটটা ভরা আছে, এটাও কিন্তু ইনক্রিডেন্স করে। ঠিক আছে? তো ইনক্রিডেন্সের এই কাজটা হবে। তো তারপরে ধরুন এছাড়া আর একটা কী করছে, এরপরে অটোনমিক নার্ভাস সিস্টেম থাকে আমাদের, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থাকে, যেটা ধরুন আপনার থোরাসিক মানে আমাদের শিরদাঁড়ার বিভিন্ন জায়গা থেকে নার্ভগুলো বেরোয়, এবং সেই নার্ভগুলোও কিন্তু ইনসুলিন রিলিজ করতে, তারপরে আপনার স্টোমাকের যে তার কন্ট্রাকশন, তার মানে তার যে এক্সপানশন হচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু হেল্প করতে সাহায্য করছে। তাহলে এইভাবে ইনসুলিন মোটামুটি একটা কাজ করলো। কাজ করার পর তাহলে ইনসুলিনের পরে আমার কী কী ঘটনাটা ঘটলো, ইনসুলিন কাজ করতে গিয়ে কী কী লাগছে, একটা হচ্ছে যখন শরীরের গ্লুকোজটা বেড়ে গেল তখন সে বাইরেকে ব্যবহার করতে দিচ্ছে, তাহলে কোষে সেই গ্লুকোজটাকে নিয়ে যাচ্ছে, সে একা পারবে না, তাই একটা রিসেপ্টার লাগবে, সেল মেমব্রেনের উপর একটা রিসেপ্টার লাগবে। দ্বিতীয় হচ্ছে কি না, ইনসুলিন কী করছে, খাবারটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে। 3 নম্বরটা হচ্ছে কি না, সে পেরিস্টালসিস প্রসেসটাকে একটুখানি স্লো ডাউন করছে, তাতে সাহায্য করছে কে না ইনক্রিডেন্স, আর একটা সাহায্য করছে কি না আপনার অটোনমিক নার্ভাস সিস্টেম মানে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেখানে কাজ করছে। এটুকু বুঝতে পারা গেল আপাতত। তো এরপরে আমাদের তাহলে এই যে জায়গাটাকে আমি বললাম, দেখুন ইনসুলিন কাজ করছে, ইনসুলিন আর এক ধরনের কাজ করছে, এটার ওপর বেস করেই কিন্তু আমাদের ডায়াবেটিসকে ভাগ করা হয়। ঠিক আছে? কেন এটার উপর জোর দিচ্ছি আর কি, না জোর দিলেও আমার চলে যেত, তাই না? তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে এবারে যে হাইপোগ্লাইসেমিয়াটা ছিল, মানে যে রক্তের জায়গাটা গ্লুকোজটা বাড়ছিল, তারা সেটা দেখলেন তো কি সুন্দরভাবে শরীর নিজের মতো করেই মেনটেন করার চেষ্টা করল। এই বিষয়টা কিন্তু আমাদের ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে ঘটে না। তখন কিন্তু সব সময়ের জন্য ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়া থাকে। তাহলে সেটা কি কারণের জন্য হতে পারে? এক, যে হয় ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, ফলে কি হচ্ছে ইনসুলিনের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে উঠতে পারছে না। 2, ইনসুলিন যেখানে কোষে নিয়ে যাচ্ছে সে রিসেপ্টর তাকে কাজ করতে দিচ্ছে না, ফলে ঢুকতে পারছে না, কারণ শরীরে এতগুলো কোষে গ্লুকোজ ঢুকতে পারছে না, তাহলেও গ্লুকোজের পরিমাণটা বেড়ে থাকবে, তাই না? তো এই জন্য যখন আমাদের ইনসুলিন কাজ মানে ইনসুলিন যখন সিক্রেশন হচ্ছে না, তখন সেটাকে বলা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে কি না, যেখানে ইনসুলিন সিক্রেশন প্রায় নেই বললেই চলে। সেটা হচ্ছে একটা অটোইমিউন ডিসঅর্ডার। সেইটা ইয়ং এজে হয়, মানে কম বয়সের লোকের ক্ষেত্রেই আপনার ইনসুলিন যে তৈরি না হওয়া এই সিস্টেমটা হয়ে থাকে কম বয়সের ক্ষেত্রে। আর আমি বয়সের ক্ষেত্রে ধরুন কারণ 30, 35, 40, 45, 60 এই জায়গায় কারণ ডায়াবেটিস ধরা পড়ছে, তখন সেখানে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে। কীরকম সেটা না, সেইখানে এই যে ইনসুলিন যে কাজ করবে রিসেপ্টরের ওপরে, সেই জায়গাটাই কিন্তু রিসেপ্টর তাকে দিচ্ছে না। এই জায়গা থেকেও হয়, এইখান থেকেও কাজ করতে পারে, এইরকম জায়গা থেকে তখন বলা হবে টাইপ 2 ডায়াবেটিস। আমি এর পরের ভিডিওতে আমি বলবো এটাকে নিয়ে বিস্তারিত। এছাড়া আরও এক ধরনের ডায়াবেটিস হয়ে থাকে, সেটা হচ্ছে যে ধরুন অনেক সময় শুনতে পাওয়া যায় কনসিভ করার পর মানে ডিউরিং প্রেগনেন্সি ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে যাবে, তখন সেই ডায়াবেটিসটাকে বলা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। আমি কিন্তু এখানে ডায়াবেটিস মেলাইটাসটাই শুধু বলছি, এছাড়াও কিন্তু আরেকটা ডায়াবেটিস আছে, তার নাম ডায়াবেটিস ইনসিপিডাস, যেখানে কেবলমাত্র আপনার এডিএইচ মানে অ্যান্টি ডায়াইউরেটিক হরমোনের ইনএফেক্টিভনেস অথবা তার সিক্রেশন কম হওয়া এটার জন্য হয়ে থাকে, এটা কিন্তু আলাদা পার্ট। সুগার বলতে আমরা শুধু কেবলমাত্র ডায়াবেটিস মেলাইটাসটাকে বুঝি, সেইটাকেই আমি বলছি। এরপরও আর এক ধরনের ডায়াবেটিস হয়ে থাকে, তাকে আমরা বলি সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। কীরকম না, সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাসে
কিছু ওষুধ খাওয়ার জন্য কি হয় না, শরীরে গ্লুকোজের পরিমাণটা, রক্তের পরিমাণটা, এই যে রেগুলেশন হচ্ছে সেটা হ্যাম্পার হয়। সেটাকে গ্লুকোজ মেডিসিনাল ইনডিউস ডায়াবেটিস মেলাইটাস, সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস এগুলো বলা হয়। এবার এরকম শুনবেন, তাহলে আমার যদি প্রথমের ক্ষেত্রে হয় মানে টাইপ 1 ডায়াবেটিস, যেখানে আমার ইনসুলিন প্রোডাকশনই হচ্ছে না বা ইনসুলিন খুব কম পরিমাণে হচ্ছে, তাহলে আমার ট্রিটমেন্টটা কি থাকবে না, আমাকে বাই এনি হাউ ইনসুলিনটাকে সাপ্লাই দিতে হবে, তাহলে বাইরে থেকে আমি ইনসুলিন দেব। আর যখন আমার রিসেপ্টার কাজ করছে না, তাহলে রিসেপ্টারগুলোকে ঠিকঠাক কাজ করানোর জন্য আমি তখন আলাদা মেডিসিন দেবো। টাইপ 2 ক্ষেত্রে আলাদা মেডিসিন হবে। কিন্তু আমি তো বললাম এটা বয়স মানে ইয়ং এজের ক্ষেত্রে আপনার টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, যেখানে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকছে। এরপরে অনেক সময় দেখবেন যে বয়স্ক লোকেদেরও ইনসুলিন দিতে হচ্ছে। তখন এটা কি ধরনের ঘটনা ঘটলো? আগে তো উনি এমনি ওষুধকেই মেনটেন হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো মেনটেন হচ্ছে না। তাহলে এটা কি? সেটাই হচ্ছে লাডা। মানে হচ্ছে কি LADA, আমরা বলি লাডা, এর ফুল ফর্মটা হচ্ছে লেটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস ব্যাপার আর কি। তো লাডার ক্ষেত্রে কি হচ্ছে যে যখন এটা লেটেন্ট হচ্ছে কেন না, শেষের দিকে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার আসছে, যেখানে আপনার যে বিটা সেলটা ছিল প্যানক্রিয়াসে সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দীর্ঘদিন ধরে চলার পর, মানে অনেকদিন ধরে ডায়াবেটিক পেশেন্ট ছিল, তারপরে লাডাটা আসে। তেমনই অনেক বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, ইয়ং এজেও দেখতে পাওয়া যাচ্ছে, যাদের ক্ষেত্রে ইনসুলিনটা আছে ঠিক কথাই, কিন্তু রিসেপ্টরটা ঠিকঠাক করে কাজ করছে না। তখন সেটাকে বলা হচ্ছে মোডি আমাদের ডাক্তারি ভাষায়। মানে হচ্ছে ম্যাচিওর অবস্থায় যে ডায়াবেটিসটা হওয়ার কথা ছিল সেটা ইয়ং এজে হচ্ছে না, তাই আমাদের তার নামটা কি না ম্যাচিওর আপনার ডায়াবেটিস, ম্যাচিওর অনসেট অফ ডায়াবেটিস ফর ইয়ং বা অফ ইয়ং এজ পার্সন। ঠিক আছে, এটার নাম হচ্ছে মডি। তাহলে আমরা কত ধরনের ডায়াবেটিস দেখলাম? প্রথমত ডায়াবেটিস যদি মেলাইটাসের কথা ভাবি, তাকে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 হচ্ছে ইনসুলিন সেখানে তৈরি হচ্ছে না, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আপনার যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটাকে ব্যবহার করা যাচ্ছে না। এরপরে আমি কি দেখলাম, মেডিসিনাল ইনডিউস হতে পারে, ওষুধ খাওয়ানোর জন্যই আপনার তৈরি হতে পারে ডায়াবেটিস। যেমন আপনার ধরুন বিটা ব্লকার, অনেক সময় মানুষকে বিটা ব্লকার দেওয়া হচ্ছে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য। বিটা ব্লকার দেওয়া হওয়ার পরেও কিন্তু এই মানে এরকম একটা ডায়াবেটিক একটা পিকচার তৈরি হয়, সেটা হচ্ছে কি মেডিসিনাল ইনডিউস ডায়াবেটিস অথবা সেকেন্ডারি ডায়াবেটিস। 3 নম্বর। 4 নম্বর কি হচ্ছে, এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, মানে যেটা আপনার প্রেগনেন্সির সময় তৈরি হচ্ছে এবং আফটার ডেলিভারি যখন বাচ্চা হয়ে যাচ্ছে তখন সেটা আস্তে আস্তে নর্মাল ফেজে ফিরে আসছে। 5 নম্বর কি দেখলাম, লাডা, মানে বয়স্কদেরও কিন্তু অনেক সময় ইনসুলিন তৈরি হচ্ছে না, যেখানে আইলেটস অফ ল্যাঙ্গারহান্সে বা বিটা সেলটা ডিস্ট্রয় হয়ে গেছে, তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হচ্ছে। আবার এটাও দেখলাম মডি, যেখানে বয়স তার ছোট কম ইয়ং এজ, কিন্তু তাকে তার রিসেপ্টারের সমস্যা আছে, ইনসুলিন রিসেপ্টারের সমস্যা আছে। এইরকম মোটামুটি আমরা 6 ধরনের কাজটা, 6 ধরনের ডায়াবেটিস আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি বলি, তাহলে ইনসুলিনের তো মোটামুটি কাজটা আমরা বোঝা গেল। আপনাদের কি আমার বড় উদ্দেশ্যটাই ছিল কি, আমি প্রথমে বললাম নর্মাল কেমন করে হয়, যে কেমন করে রেগুলেশন চলছে, আর একটা হচ্ছে কি না কি করে আমাদের রোগগুলো কোন জায়গা থেকে আসছে। এবার এর ডায়াবেটিসের মেইন যে বিষয়টা মানে আমরা দেখি সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। মানে কি থাকছে না, সেখানে ব্লাড গ্লুকোজ লেভেলটা যে নর্মাল রেঞ্জ ছিল 140, মানে আপনার ফাস্টিং লেভেল ছিল 170 থেকে 110 মিলিগ্রাম পার ডিএল, তার থেকে বেশি আছে। আর একটা হচ্ছে 2 ঘন্টা পর যে আমরা পিপিবিএস দিয়েছিলাম পোস্টপ্রান্ডিয়াল, সেখানে কি হচ্ছে তার রেঞ্জ যেটা ছিল 120 থেকে 140, তার থেকেও সেটা বেশি আছে। ঠিক আছে, এটাই কি বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। এই হাইপারগ্লাইসেমিয়াটাই হচ্ছে ডায়াবেটিস সব থেকে মূল বিষয়। এটাই সব থেকে বড় ভয়ঙ্কর বিষয়, যেটা আরো হাজারটা রোগকে ডেকে নিয়ে আসে। আমরা কিন্তু এই জায়গাটাকে মেনটেন করার জন্য চিন্তা ভাবনা করে থাকি। আস্তে আস্তে পরের ভিডিওতে আমি বলবো এর কমপ্লিকেশন কি, আমরা কি খাবো কি না খাবো, সমস্ত কিছু।
আপনি আমাদের ভিডিওটাকে দেখুন, যাদের প্রয়োজন তারা শেয়ার করুন, কারণ এটা একটা এডুকেশনাল ভিডিও, তো তাদেরকে শেয়ার করুন এবং আপনারা সচেতন হন এবং এটুকু দেখা যাক যে আমরা আর কীভাবে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারি। যদি এমন কিছু জায়গা থাকে যেখানে আপনার নর্মাল যে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের কোনো একটা জায়গা আপনারা কোশ্চেন করছেন, আমি কমেন্টে লিখে দিই, আমি আপনাদেরকে উত্তর দেবো। আর একটা হচ্ছে যে এই যে লাস্টে গিয়ে বললাম ইনসুলিন কী করে কাজ করছে, আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে ধরুন কারোর ক্ষেত্রে ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে না, তাহলে কি আমরা ব্লাড থেকে ইনসুলিন টেস্ট করতে পারি কিভাবে কি হচ্ছে, তার ডেফিসিয়েন্সি আসছে কিনা। আরেকটা বিষয়ও থাকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেলের সাথে আরেকটা সেল থেকে, তার নাম হচ্ছে আলফা সেল। সেই আলফা সেল গ্লুকাগন তৈরি করে, আর যতগুলো ইনসুলিন তৈরি হয় ততগুলোই কিন্তু সি পেপটাইড বলে একটা আপনার চেন তৈরি করছে, চেন থাকে আর কি। তো এই সি পেপটাইডটাকে যদি আমরা দেখি, কারণ তার সংখ্যাটা কিন্তু ধরুন ইনসুলিন যদি 10টা তৈরি হয় তো সি পেপটাইড 10টা তৈরি হয়। এবার একটা পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না তার ইনসুলিন লেভেলটা তো ব্লাড সুগারটাকে মেনটেন করেছে, কিন্তু তার আদৌ কতটা উন্নতি আসছে, তখন আমরা কি দেখব, তখন আমরা ভেন থেকে আমরা সি পেপটাইডটাকে কালেক্ট করব, নিয়ে তাকে একটা রেশিও করে দেখব, তার এস্টিমেট করব, করে দেখব যে আদৌ আমার প্যানক্রিয়াস কেমন কাজ করছে কিংবা তেমন কাজ করতে পারছে কি পারছে না। সি পেপটাইডও একটা মার্কার, যেটাকে দিয়ে আমরা টাইপ 1 ডায়াবেটিস বা তার ট্রিটমেন্টের ক্ষেত্রে বা লাডার ক্ষেত্রে এগুলোকে কিন্তু আমরা দেখে থাকি। তাহলে আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন।